উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ে তোমাদের আছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। সেই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়টা আমাদের কিছুটা ধারণা হয়ে গেছে। আজকে আমরা পড়ব যে উপনিবেশবাদ যে বিস্তার হয়েছিল সেটার পেছনে কারণ কী ছিল। আধুনিক উপনিবেশবাদ যা মূলত 19 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত চলেছিল, সেটা একটা আকস্মিক ঘটনা ছিল না, কিন্তু ইউরোপীয় দেশগুলোর ভেতরে যে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ছিল তারই এক সম্মিলিত ফল ছিল এই উপনিবেশ বিস্তারের কারণ। প্রথম কারণ হিসাবে যদি বলি যে এর পেছনে প্রধান কারণ ছিল যে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি? যে 19 শতকের পরে যে ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলোর কারখানায় কাঁচামালের প্রচুর চাহিদা বেড়ে যায়। এই কাঁচামালের চাহিদা মেটানোর জন্য, কারখানাগুলো সচল রাখার জন্য প্রচুর পরিমাণে তুলো, রাবার, খনিজ তেল, লোহা ও তামার মতো কাঁচামালের প্রয়োজন ছিল। এবার সেই কাঁচামালগুলো ইউরোপের দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণ ছিল না, তাই তারা এশিয়া ও আফ্রিকার মতো দেশগুলো থেকে এই কাঁচামাল সংগ্রহের জন্য উপনিবেশ দখল করতে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয় অর্থনৈতিক কারণ কি? যে উদ্বৃত্ত পণ্যর বাজার, অর্থাৎ তাদের কারখানায় যে শিল্প দ্রব্য পণ্য তৈরি হচ্ছে, নিজেদের দেশে বিক্রি করার পরেও প্রচুর পরিমাণে উদ্বৃত্ত থাকছে। সেই উদ্বৃত্ত পণ্য বাজারে তারা নিজের দেশে বিক্রি করতে পারছে না, ক্রয় করার মতো নেই। এবার তারা চাইছে যে সেই উদ্বৃত্ত পণ্যটা যদি চড়া দামে যদি উপনিবেশ স্থাপন করে সেই দেশে বিক্রি করতে পারি তাহলে আমাদের অনেকটা লাভ হবে। তাই পুঁজিপতিরা এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য নতুন নতুন উপনিবেশ এবং কলোনি দখল করলো আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে। আর তৃতীয় অর্থনৈতিক কারণ হিসাবে বলতে পারি যে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ। উদ্বৃত্ত পুঁজি মানে কি? যে তারা শিল্পদ্রব্য বিক্রি করে এত পরিমাণে টাকা তারা লাভ করলো, সেই টাকা পুনরায় বিনিয়োগ করার প্রয়োজন হয়ে পড়ল। সেই অতিরিক্ত টাকা নিজের দেশে বিনিয়োগ করার মতো সুযোগ ছিল না, কারণ তাদের নিজেদের দেশে সস্তা শ্রমিকও পাওয়া যাচ্ছিল না, সস্তা জমিও পাওয়া যাচ্ছিল না। তাই তারা চাইছিল যে অনুন্নত দেশে এই রকম জমি, এই রকম সস্তা শ্রমিক পাওয়ার জন্য যদি উপনিবেশ দখল করি তাহলে আমাদের এই সহজে পুঁজি বিনিয়োগ যে কাজটা সেটা সফল হবে। আর সেখানে নতুন রেল লাইন স্থাপন করলে সেই দেশ থেকে আমরা প্রচুর পরিমাণে সম্পদ, কাঁচামাল আরও ভালো করে নিতে পারবো, বা পণ্যদ্রব্য সহজে বিক্রি করতে পারবো, কোনায় কোনায় পৌঁছে দিতে পারবো। চা বাগান তৈরি করে সেখানে পুঁজি বিনিয়োগ করলে ভবিষ্যতে আরও বড়সড় রিটার্ন দেবে। তাই সেই ধরনের চাহিদা থেকেই, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করার চাহিদা থেকেই উপনিবেশ স্থাপন করতে আগ্রহী হলো। এই বিষয়টা ভালো করে তুলে ধরেছিলেন হবসন এবং লেনিন। হবসনের বই ছিল এ ইম্পেরিয়ালিজম স্টাডি, আর লেনিনের বই ছিল ইম্পেরিয়ালিজম এ হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। এই বইতে তারা এই উপনিবেশ বিস্তারের কারণ হিসাবে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করার যে প্রয়োজন সেই বিষয়টা ব্যাখ্যা করেছিলেন। এরপরে এই রকম ছিল কারখানা ইউরোপ মহাদেশে, ঠিক আছে, একটা কটন ফ্যাক্টরি অর্থাৎ কার্পাস বস্ত্রবয়ন কারখানা। আর দ্বিতীয় কারণ বলতে পারি রাজনৈতিক ও কৌশলগত কারণ। ইউরোপ মহাদেশের দেশগুলো নিজেদের দেশের যে গৌরব সেটা প্রচার করার জন্য তাদের দেশের মানুষের মধ্যে এক উগ্র জাতীয়তাবাদ, অর্থাৎ নিজের দেশই শ্রেষ্ঠ, অন্য দেশ পৃথিবীর অশ্রেষ্ঠ, এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হলো। তাই তারা মনে করতে শুরু করলো দেশের যত বেশি উপনিবেশ আছে
তারা মনে করত যে দেশে যত বেশি উপনিবেশ সেই দেশটা সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক সম্মান, ক্ষমতা এগুলো বেশি পাবে। তাই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ও ইতালির মধ্যে উপনিবেশ দখল করা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ঠিক আছে, একটা প্রতিযোগিতা শুরু হলো, আর এই প্রতিযোগিতা থেকেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে উপনিবেশ কাড়াকাড়ি নিয়ে। এরপরে রাজনৈতিক কারণ হিসাবে আর একটা কারণ কি, যে সামরিক ও ভৌগোলিক গুরুত্ব। নিজেদের বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজগুলো যাতে নিরাপদে থাকে, কয়লা, জ্বালানি, তেল ভরার জন্য মাঝপথে সমুদ্রে যাতে কোনো রকমভাবে সমস্যা না হয়, কৌশলগতভাবে নিরাপত্তার জন্য একটা দ্বীপ যদি দখল করা যেত তাহলে তাদের জন্য ভালো হতো। যেমন সুয়েজ খাল বা এডেন বন্দরের ওপর নিয়ন্ত্রণ রাখা। যত বেশি নিয়ন্ত্রণ রাখবে বন্দর, দ্বীপ বা সমুদ্রপথে, সেখান দিয়ে সুন্দরভাবে খনিজ তেল, বাণিজ্য পণ্য খুব সহজে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাই কোনো দেশের দখল করলে তার চারপাশে যে সমুদ্রপথ আছে তার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই এইখান থেকেও উপনিবেশ দখল করার প্রয়োজনীয়তা তারা মনে করছিল। তারপরে 3 নম্বর পয়েন্টে বলতে পারি সামাজিক ও আদর্শগত কারণ। এবার সামাজিক ও আদর্শগত কারণের মধ্যে একটা কোটেশন লাইন আছে রুডিয়ার্ড কিপলিং তার হোয়াইট মেন্স বার্ডেন যে তত্ত্বে বলেছিলেন যে শ্বেতাঙ্গ মানুষের দায়িত্ব হলো অসভ্য জাতিকে সভ্য করা। অসভ্য জাতি মানে আমাদের ভারতবর্ষের মানুষদের বোঝাতো। তার মতে রুডিয়ার্ড কিপলিং ভারতীয় মানুষকে অসভ্য বলতো, আর তিনি বলতেন যে আমরা সাদা চামড়ার মানুষ, আমাদের দায়িত্ব কালো চামড়ার যারা মানুষ আছে, অসভ্য জাতি আছে, তাদেরকে সভ্য করা। ঠিক আছে, এই রকম তারা মনে করত। এই ভুয়ো তথ্যকে ঢাল হিসাবে ব্যবহার করে ইউরোপিয়ানসরা কি করত, তাদের যে উপনিবেশ দখল, সাম্রাজ্যবাদী বিস্তার, এইটাকে জাস্টিফাই করার চেষ্টা করত, বৈধতা দেওয়ার চেষ্টা করত। এটা একটা কারণ আমরা বলতে পারি। তারপরে তারা চাইতো যে তাদের যে খ্রিস্টান ধর্ম আছে সেইটা উপনিবেশগুলোতে আরও যাতে ছড়িয়ে পড়ুক। ঠিক আছে, এইটাও তাদের আর একটা কারণ ধরা যেতে পারে উপনিবেশ বিস্তারে। আর একটা কি, সামাজিক আদর্শগত কারণের মধ্যে জনসংখ্যার চাপ সামলানো। সেই সময় ইউরোপে জনসংখ্যা বিপুল হারে বাড়ছিল। সেই জনসংখ্যা, সেই মানুষের কাজের সন্ধানে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, কারণ ইউরোপে কাজ ছিল না তেমন, জনসংখ্যাও বেড়ে গেছে। তাই সেই মানুষদের কাজের সন্ধানে এবং সেই মানুষদের পুনর্বাসনের জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় তারা বিভিন্ন ধরনের কলোনি বানাতে শুরু করলো বা উপনিবেশ দখল করতে শুরু করলো। এরপরে 4 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। এর মধ্যে আমরা যদি ধরি কি কি আছে, একটা স্টিমার, টেলিগ্রাফ এবং চিকিৎসা। বিজ্ঞান প্রযুক্তি যদি উন্নত না হতো, ধরা যাক যে উপনিবেশবাদ এত দ্রুত সফল হতো না, কারণ স্টিমার ও রেলপথ আবিষ্কারের ফলেই বিপুল পরিমাণে সৈন্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হলো, কিন্তু আর সেটাও অনেকটা কম খরচে। আবার টেলিগ্রাফ যন্ত্রের সাহায্যে যে কোনো জায়গার খবর খুব সহজেই দ্রুত পাঠাতে পারলো। তাই ভারতে বসেও লন্ডনে যেমন খবর পাঠাতে পারলো দ্রুত, আবার লন্ডন থেকেও ভারতে যে কোনো খবর শাসন পরিচালনার জন্য খুব সহজেই খবর হিসাবে পাঠাতে পারলো। আর তারপরে আছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন আবিষ্কারের পর ইউরোপীয়দের কাছে আফ্রিকার যে দুর্গম জঙ্গল, বিষাক্ত পরিবেশ, সেখানে গেলে ম্যালেরিয়া অবশ্যই হবে, তাই সেই ভয় তাদের মন থেকে কেটে গেল, কারণ ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যা তাদের পক্ষে আগে কিন্তু জয় করা সম্ভব ছিল না। এখন আফ্রিকার মতো দুর্গম অঞ্চলেও ম্যালেরিয়ার ভয় নেই, কারণ চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়ে গেছে। ঠিক আছে, এই রকম বিষয়টা। আর 5 নম্বর বলতে পারি ত্রিমুখী দাস বাণিজ্য। এই ত্রিমুখী দাস বাণিজ্য এরকমভাবে চলতো। এটা হলো মেক্সিকো, এটা হলো মেক্সিকো, এইখানে হলো আফ্রিকা, ঠিক আছে, এটা হলো ইউরোপ। এই যে 3টে জায়গায়
তারা দাস বাণিজ্য চালাতো। বিষয়টা দেখে নাও, দাস বাণিজ্য কি, যে উপনিবেশগুলিতে চাষবাস, খনিজ সম্পদ আহরণ, এইগুলো করার জন্য কিন্তু ইউরোপিয়ানসরা এই আফ্রিকা থেকে দাস সংগ্রহ করত, আফ্রিকা মহাদেশ থেকে দাস সংগ্রহ করত। ঠিক আছে, আর এই আফ্রিকা মহাদেশ থেকে দাস সংগ্রহ করে তাদেরকে জোরপূর্বক হাড় ভাঙা খাটুনি করাতো। ঠিক আছে, দাসে পরিণত করত। তাই এখানে আমরা বলতে পারি যে ইউরোপীয়রা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকায় আখ, তামাক ও তুলোর যে বিশাল সব বাগান ছিল, সেখানে তাদের হাড়ভাঙা খাটুনির জন্য এই আফ্রিকা থেকে দাস সংগ্রহ করে আনতো। ঠিক আছে, তাদের শ্রমের কোনো ভ্যালু বা মূল্য দিত না। এইভাবেই এই ব্যবসায় ধনী করে তুলেছিল ইউরোপিয়ানসদের। আর এটাই ছিল ত্রিমুখী দাস ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ এইখানে কি বলছে, যে আফ্রিকা থেকে দাস এইখানে কাজ করাতো, আবার কিছু দাস এই ইউরোপিয়ানসেও নিয়ে যেত। এইভাবে একটা ত্রিমুখী ত্রিভুজের মতো শেপ তৈরি হয়েছিল, সেইটাই বলছে কি ত্রিমুখী দাস ব্যবস্থা। বেশ, এরপরে আছে যে নতুন বাণিজ্য পথ ও সম্পদের অন্বেষণ। অর্থাৎ ইউরোপিয়ানসরা কি হয়েছিল, যে যখন কনস্টান্টিনোপল পতন হয়ে গেল, তখন তাদের হাত থেকে এই ভূমধ্যসাগরের কন্ট্রোল চলে গেছিল। তাই ভূমধ্যসাগরের কন্ট্রোল চলে যাওয়ায় তারা নতুন সমুদ্রপথের সন্ধান করার জন্য বেরিয়ে পড়েছিল, যাতে ভূমধ্যসাগর বাদ দিয়েও অন্য সমুদ্রপথে তারা উপনিবেশ বা অন্য জায়গায় যেতে পারে। তাই এই ভৌগোলিক আবিষ্কারের যে জেদ ছিল, নতুন বাণিজ্য রুট খুঁজে বের করার যে জেদ ছিল, প্রাচ্যের অঢেল সম্পদের উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার যে জেদ ছিল, সেইখান থেকে তারা উপনিবেশ স্থাপন করার পথে অগ্রসর হয়। কি কি পেত? মশলা, রেশম বাণিজ্য করত। কনস্টান্টিনোপলের পতনের পর এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে, যেমন ভারত থেকে মশলা, গোলমরিচ, দারুচিনি মশলা হিসাবে সংগ্রহ করত। চীন থেকে রেশম পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে বিকল্প জলপথ খোঁজার সৃষ্টি শুরু করে। আবার যার ফলে ভাস্কো দা গামা এই বিকল্প জলপথ খোঁজের জন্যই ভারতে এসেছিল। আর শেষ কারণ কি, যে বুলিয়ান বা সোনার উপর লোভ। স্পেন পর্তুগাল যখন দক্ষিণ আমেরিকায় ছিল, পেরু এবং মেক্সিকোতে, ঠিক আছে, মেক্সিকো আছে, এটা হলো মেক্সিকো, এই পেরু, আর এটা হলো পেরু। ঠিক আছে, এটা হলো আমাদের ভারত। এই পেরু, মেক্সিকোতে প্রচুর পরিমাণে সোনার খনি পেয়েছিল। ঠিক আছে, সোনা এবং রূপোর খনি পায়। এই মূল্যবান ধাতুর লোভ ইউরোপিয়ানরা কিন্তু ছাড়তে পারেনি, যেমন ব্রিটেন, ফ্রান্স। তাই এশিয়া আফ্রিকায় নতুন অঞ্চল বা কলোনি দখলে তারা পরিচিত হয়েছিল, অর্থাৎ অগ্রসর হয়েছিল। এছাড়াও আরও কারণ ছিল, যেমন চার্লস ডারউইন তার তত্ত্ব দিয়েছিলেন যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই যে ডারউইনের তত্ত্বকে তারা এমনভাবে ব্যাখ্যা করলো যাতে তাদের উপনিবেশ বিস্তার যে করছে এটা ঠিকই করছে। কারণ তারা প্রচার করত যে ডারউইন বলেছে যে প্রকৃতির নির্বাচন তত্ত্বে যে যত বেশি করে উপনিবেশ স্থাপন করবে সে পৃথিবীতে টিকে থাকবে। কিন্তু ডারউইন বলেছিল একটা প্রাণীর ওপরে, উদ্ভিদের ওপরে, ঠিক আছে, প্রাণীর ওপরে বলেছিল। কিন্তু তারা সেটাকে ব্যবহার করলো উপনিবেশ দখল করা নিয়ে। আবার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটাও বলতো যে যত বেশি করে উপনিবেশ দখল করতে সমর্থ হবে তারাই পৃথিবীতে টিকে থাকবে। এই ধরনের মানসিকতা ইউরোপিয়ানদের ছিল, ডারউইনের তত্ত্বকে ভুল ব্যাখ্যা করেছিল। সেই ব্যাখ্যা করে তারা নিজেদেরকে জাস্টিফাই করতো যে তারা নির্দোষ, তারা যে উপনিবেশ স্থাপন করছে এটা তাদের অধিকার।
তারা এটা শক্তিশালী দেশ তাই তারা করছে, এই রকম প্রচার করে তারা উপনিবেশ বিস্তারটাকে জাস্টিফাই করত। ঠিক আছে, তাদেরকে প্রমাণ করার চেষ্টা করতো নিজেই যে তারা ঠিকই করছে। এটাই ছিল উপনিবেশ বিস্তারের কারণ। দেখা হচ্ছে পরের ক্লাসে।